আসসালামু আলাইকুম। প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী ভাই বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আ আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব বিসিএস প্রিলিমিনারিতে বাংলা ব্যাকরণে আপনারা খুব সহজেই যেভাবে ১৫ নাম্বারের মধ্যে ১৪-১৫ অ্যাচিভ করতে পারেন। আসলে বিসিএস এ যে ২০০ নাম্বারের পরীক্ষা হয় প্রিলিমিনারিতে, সেখানে আ যে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, এরপরে গণিত, হ্যাঁ? এগুলো হচ্ছে নাম্বার তোলার কিছু বিষয় বা খুব সহজে এইসব জায়গা থেকে আপনি নাম্বার তুলতে পারবেন। হ্যাঁ? এখানে ধরেন আপনার যে নিয়মগুলো আপনি যদি জেনে রাখতে পারেন বা রুলস গুলো, বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনার ভালো আইডিয়া থাকে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে এখান থেকে আ প্রশ্ন সলভ করাটা এবং কারেক্ট করাটা ইজি হবে অন্যান্য সাবজেক্টের তুলনায়। আর যেহেতু আপনাকে নাম্বার পেতে হবে, সেহেতু আপনি যেখান থেকে নাম্বার পান না কেন, সেটা আসলে কোন জায়গা থেকে পেলেন এটা বিষয় না। নাম্বার ক্যারি করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো আ বিসিএস প্রিলিমিনারিতে গ্রামারের অনেকগুলো টপিক আপনাদের দেয়া আছে। তো এই টপিক গুলো আপনারা আ কিভাবে পড়বেন এবং কিভাবে ট্যাক্টফুলি পড়ে আপনারা এখান থেকে সর্বোচ্চ নাম্বারটা তুলতে পারেন, সেই বিষয়টি আমরা আলোচনা করব। তো আ গ্রামারের যে সিলেবাস গুলো আছে, আপনি যদি সিলেবাসটা বিসিএস এর সিলেবাসটা বিশ্লেষণ করেন, বিসিএস এর বিগত বছরের বিশেষ করে যে ৩৫ তম থেকে ৪৬ তম বিসিএস এ যে প্রশ্নগুলো এসেছে, সেগুলো যদি আপনি এনালাইসিস করে দেখেন, তাহলে দেখবেন আ যে আমি যে টপিক গুলো লিখেছি, এই যে ৭ টা টপিক, এই টপিক গুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন হয়েছে। হ্যাঁ, এগুলোর বাইরে খুব কম ২-১ টা প্রশ্ন হয়তো হতে পারে। যদি হয় সেটা আসলে ২-১ টা প্রশ্ন নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি কমন প্রশ্নগুলো যাতে ভুল না করেন, সেটা হচ্ছে গিয়ে আপনার মেইন মানে ইস্যু বা মেইন কনসার্ন হওয়া উচিত। তো আমি একটু সাজেশনটা আপনাদেরকে বিশ্লেষণ করে বলি এবং আপনারা এই সাজেশন গুলো কোথা থেকে কিভাবে পড়বেন সেই বিষয়টিও আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো শুরুতেই ১ নাম্বার যে টপিকটা আছে, এখানে আমি ধ্বনি, বর্ণ, শব্দ, এই ৩ টা টপিককে আমি একটা টপিক করে লিখেছি। কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে বাংলা গ্রামারের একটা খুব বেসিক একটা জায়গা, হ্যাঁ? এটা পড়তে একটু সময় লাগে, একটু কঠিন রিলেটিভলি। বাট এই ধ্বনি, বর্ণ এবং শব্দ, এগুলো যদি আপনি জেনে ফেলেন, তাহলে কিন্তু পরবর্তীতে ব্যাকরণ পড়াটা আপনার জন্য খুব ইজি হবে। তো এইটা আপনি যেটা করবেন, বিগত বছরের প্রশ্নটা একটু বিশ্লেষণ করে দেখেন। এখান থেকে মোটামুটি এই ৩ টা টপিক থেকে বিসিএস এ ৫ টা, অনেক সময় ৬ টা প্রশ্নও চলে আসে। তো এখানে দেখা যায় যে ১ টা বা ২ টা প্রশ্ন একটু কঠিন করে ফেলে। বাকি প্রশ্নগুলো কিন্তু খুব ইজি করে। সেক্ষেত্রে আপনি ধরেন বর্ণ, বিভিন্ন বর্ণগুলোর উচ্চারণ স্থান বা এদের যে বিভিন্ন ধরনের আ অল্পপ্রাণ, মহাপ্রাণ, এরপরে হচ্ছে ঘোষ, অঘোষ, এরকম কিছু জিনিস আছে। এই জিনিসগুলো আপনি আ ডাইজেস্ট থেকে পড়ে ফেলতে পারেন। ডাইজেস্ট এর যে নিয়ম আছে সেটা, আর সাথে নবম-দশম শ্রেণীর যে বইটা আছে গ্রামার, এই বইটা থেকে এই পার্টটা খুব একটু আপনারা সময় নিয়ে, প্রয়োজনে ১ দিন বা ২ দিন সময় নিয়ে যে শুধু এইটাই পড়বো, এভাবে একটু পড়ে ফেলান। এরপরে হচ্ছে ডাইজেস্টটা পড়ে ফেলার পরে আপনারা যে গাইড বইটা কিনলেন বা জব সলিউশন আছে, গাইড বইয়ের যে পেছনের যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। তাহলে আপনি পড়ার পরে আপনার যে কিছু নিয়মে আপনার একটু কনফিউশন আছে, সেই কনফিউশন গুলো দূর হয়ে যাবে। এরপরে শব্দ, এটা কিন্তু আবার একটু রিলেটিভলি সহজ। হ্যাঁ? শব্দগুলো যে বাংলাদেশে বাংলা ভাষায় বিভিন্ন শব্দ ভান্ডার, এগুলোর কোনটা কোন জায়গা থেকে এসেছে, এগুলো একটু চেষ্টা করবেন আপনারা একটু ছন্দ-টন্দ দিয়ে বা একটু মানে মুখস্থ করে ফেলার। হ্যাঁ? যেমন কিছু শব্দ আলাদা করতে পারলে আবার বাকি শব্দগুলো আপনি আলাদা করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে ধরেন বাংলা যে শব্দগুলো আছে, পর্তুগিজ কিছু শব্দ আছে, তারপরে উর্দু শব্দ আছে, হ্যাঁ? ওলন্দাজ শব্দ, এই শব্দগুলোকেও যদি আপনি আলাদা করে ফেলতে পারেন, তাহলে কিন্তু যেগুলোতে আবার অনেক বেশি শব্দ, সেগুলো আপনার আইডেন্টিফাই করা সহজ হবে। আর এখানে অবশ্যই এলিমিনেশন থিওরিটা আপনারা অবলম্বন করবেন। তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আ এটা আনসার করে ফেলতে পারবেন।
আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো একটু নিজের মতো করে একটু নোট করে ফেলবেন। মানে ছন্দ করে বা একটা ঘটনা বানিয়ে এভাবে নোট করে ফেলবেন। কারণ অনেক শব্দ তো ধরেন ফার্সি শব্দ, আরবি শব্দ, আ তারপরে হচ্ছে আরবি এবং ফার্সি শব্দ, এইসব সংস্কৃত শব্দ, এই শব্দগুলো হচ্ছে কিন্তু অনেক শব্দ। তো এগুলো দেখা যাবে আপনি একটু আ মানে একটু ঘটনাক্রম সাজিয়ে এগুলো নোট করে ফেলবেন। যাতে আপনি ওই ঘটনাকে ধরে আপনি আ মানে এগুলো মনে রাখতে পারেন। একটু সময় দিতে হবে আরকি এখানে। এরপরে ধ্বনি তত্ত্বটা খুব ভালো মতো পড়তে হবে। কারণ এখান থেকে আসলে প্রশ্ন প্রতি বছরে আসে। আর এই যে ৫ নাম্বার, এই ৫ নাম্বার কিন্তু কোনোভাবেই আপনার মিস করা যাবে না। এখানে মিস করলে কিন্তু আপনার নাম্বারটা আল্টিমেটলি খুব ফল করে যাবে। এজন্য এইটাকে আমি খুব গুরুত্ব দেই। এটা একটু কষ্ট করে বেশি করে পড়ে ফেলবেন। হ্যাঁ? এটা একটু পরিশ্রম করে পড়তে হবে। এরপরে আছে উপসর্গ। এটা খুবই সহজ। উপসর্গটা আপনি জাস্ট যে যে ওগুলো যতগুলো উপসর্গ আছে এখান থেকে একটা প্রশ্ন চলে আসে। আপনি এটা ভাই মুখস্থ করে ফেলবেন এবং মুখস্থ করার ক্ষেত্রে যেই আ পদ্ধতিটা অবলম্বন করবেন মানে অনেকেই হয়তো জানেন। তারপরে আমি বলি যে উপসর্গের যে ১ম আ যে অ অ ইয়েগুলো আছে এগুলো আ দিয়ে মুখস্থ করে ফেলবেন। যেমন ধরেন এই আ আ আ আরবি উপসর্গ আম খাস লা বাজে গর খায়ের। হ্যাঁ? এরপরে পর অপশন একেবারে এটা যেন আপনার মানে কোনো কনফিউশন না বা আপনি অপশন দেখে মিলাবেন বা এই করবেন সেই করবেন সেটা না। এক্কেবারে উপসর্গগুলা যতগুলা বাংলা ২১ টা, ওই ফার্সি ২০ টা, এরপরে বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনি মুখস্থ করে ফেলবেন। একেবারে ছাড়া মুখস্থ। এখানে কোনো মুখস্থ বাদে আর কোনো বোঝার কিছু নাই। ঠিক আছে? এটা পুরা মুখস্থ করে ফেলবেন। তারপরে কিছু ওই যে উপসর্গ যেমন আসবিনী আছে যেটা আরবি বাংলা ছন্দটাতে ব্যবহৃত হয়। এই জিনিসগুলো এখানে কিন্তু ভালো করে পড়তে খুব বেশি সময় লাগবে না। তবে উপসর্গগুলো আপনি মুখস্থ করে রাখবেন। এখানে জাস্ট এই যে কয়টা উপসর্গ আছে সে কয়টা কোনটা ২ টা ক্ষেত্রে ব্যবহৃত হয় এই কয়েকটা জিনিস মাত্র। একেবারে সবগুলো যে মুখস্থ করতে হবে তা কিন্তু না। হ্যাঁ? কি পড়তে হবে আর কি পড়তে হবে না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এরপরে সন্ধি, সন্ধিটাও কিন্তু আ প্রতি বছরই একটা আসে। তো সন্ধিটা আপনারা যেভাবে করবেন সন্ধির দেখবেন বইতে অনেক নিয়ম দেয়া আছে। হ্যাঁ, সেই নিয়মগুলো আপনি আ একবার একটু রিডিং দিয়ে এরপরে হচ্ছে যে উপসর্গগুলো একটু নিপাতনের সিদ্ধ উপসর্গগুলো আছে, হ্যাঁ? এই উপসর্গগুলো একটু পড়ে নেবেন। এরপরে আপনি নিয়মগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। যেমন ধরেন রবীন্দ্রনাথ, হ্যাঁ? বা রবীন্দ্র। এখানে রবি আছে আবার ইন্দ্র আছে। এই যে ভাগ করাটা শেখাটা, হ্যাঁ? এই ভাগ করাটা শিখতে হবে আপনাকে। ঠিক আছে? ভাগ করাটা যদি আপনি শিখে যেতে পারেন তাহলে কিন্তু আপনার মানে আর কিছু সন্ধির যে শেষের যে আ স্বরবর্ণগুলো আছে, এই স্বরবর্ণগুলো দিয়ে কিন্তু সবগুলো সন্ধি আসলে হয়। সেক্ষেত্রে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি যেগুলো আছে এগুলো একটু মানে একটু ভালো করে মাথায় রেখে মুখস্থ করতে হবে। এখানে একটু আপনাকে পরিশ্রমটা এখানেও একটু করতে হবে। ঠিক আছে? এরপরে সমাস। সমাস নিয়ে আপনাদের অনেক সমস্যা। সমাস কিন্তু বিভিন্ন বইতে খুব কঠিনভাবে দেয়া আছে। সমাসের আমার একটা ক্লাস দেয়া আছে। ১ টা না ২ টা ক্লাস দেয়া আছে। ঠিক আছে? ওই ২ টা ক্লাস যদি আপনি একটু কষ্ট করে ফেলতে পারেন, সমাস নিয়ে মোটামুটি আপনাদের কোনো কনফিউশন আর থাকবে না। কারণ সমাস আমরা অনেক পড়ি কিন্তু শেষে কনফিউজ থেকে যাই। তো এই কাজটা যদি আপনি আমার ক্লাসটা বা অন্য কারো ক্লাস যদি ভালো মনে হয় যে না এটা করা যায় সেটা করতে পারেন। আ তো এটা আপনারা দেখতে পারেন। ওখান থেকে কিন্তু একটা প্রশ্ন প্রতি বছরই আসে। এরপরে প্রত্যয় বিভক্তি। প্রত্যয় বিভক্তিটা আমার নিজের কাছেও একটু কঠিন লাগে। তো এটা কঠিন লাগলেও এটা প্রয়োজনে আপনি এই যে বাকি যে টপিক গুলো আছে, সেই টপিক গুলো সব পড়া হয়ে গেলে এরপরে শেষে এই টপিকটা পড়ে ফেলবেন। এখানেও ওই যে সন্ধি আর প্রত্যয় বিভক্তিটার মধ্যে অনেকেই গুলায় ফেলে। তো এই জিনিসটা একটু আলাদা করাটা শিখতে হবে আপনাকে। সেক্ষেত্রে কিন্তু ওই বইয়ের নিয়মগুলো যদি একটু ঠিকঠাক মতো পড়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু এখান থেকেও আপনি ভালো করতে পারবেন। আর এখানে এগুলো দেখা গেছে যে বিগত বছরের প্রশ্নটা যে গাইড বই আপনি পড়বেন, সেই গাইড বইয়ের পেছনে যে আ অবজেক্টিভ গুলো আছে সেগুলো পড়লেও কিন্তু আসলে অনেক পড়া হয়ে যায়। সহজ প্রশ্ন আসলে সেগুলো কিন্তু এখান থেকেই চলে আসে। এরপরে এই যে পরিভাষা, সমার্থক, বিপরীতার্থক শব্দ এগুলো কিন্তু আবার সহজ। মানে মনে রাখাটাও সহজ। ডাইজেস্ট থেকে পড়লেই এখান থেকে এনাফ। ঠিক আছে? ডাইজেস্ট থেকে এটা খুব ভালো মতো পড়ে ফেলবেন। ডাইজেস্ট আর সাথে আপনার যেটা গাইড বই আছে আর বিগত বছরের প্রশ্ন তো আছেই। এরপরে হচ্ছে আপনার আ আ এই জিনিসগুলো পড়ে ফেললেন। এরপরে বানান এবং বানানের নিয়ম এবং উচ্চারণ। হ্যাঁ, বানান এবং বানানের নিয়মের ক্ষেত্রে যেটা হয় এটা ওই আপনার বানান যেটা সঠিক বানান এবং ভুল বানান এই জিনিসটা এখানে বেশি আসে বানানটা। তো এটা আপনি মোটামুটি ডাইজেস্ট এ যেগুলো আছে
সেগুলাই পড়ে ফেলেন, আর বিগত বছরে যা আসছে সেগুলো একটু পড়ে ফেলেন। কারণ বানানে তো বাঙালি আমরা, আমাদের আসলে খুবই সমস্যা। বাংলা বানানটা একটু যাতে মানে একেবারে নিয়মগুলো দেখে, দেখে একটু সুন্দর করে পড়ে ফেলেন। এগুলো পড়তে খুব বেশি সময় লাগে না। বানানটাও আপনার ঠিক করতে খুব বেশি সময় লাগবে না। আপনি আ অনেক জিনিসই আমরা দেখা যায় ভুল জানি। এগুলো যদি একটু পড়ে ফেলি তাহলে আমাদের নিজেদের জানার জন্যও যেমন সেটা খুব কাজে দেয়। আবার কিন্তু এই আ এগুলো হচ্ছে আপনার বানানটা শিখতেও কিন্তু খুব কাজে দেবে। ঠিক আছে? এরপরে হচ্ছে উচ্চারণ। উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এটা আ খুবই সহজ একটা টপিক। খুব অল্প সময়ে আপনি করে ফেলতে পারবেন। যেমন ধরেন উচ্চারণটা অনেকে বোঝে না। উচ্চারণটার মানে হচ্ছে যে আমরা তো এখানে মানে আপনি যে শব্দটা লিখেছেন, সেই শব্দটা আসলে আমরা বলার সময় কিভাবে বলি, এই জিনিসটা, হ্যাঁ? তো উচ্চারণ এখানে দেখেন আমি উচ্চারণের এই শব্দটারই বানান লিখেছি উচ্চারণ, ঠিক আছে? কিন্তু এটা আমরা বলি কি? আ উচ্চারণ বলি, তাই না? তাহলে এটার কিন্তু কোনো তফাৎ নাই। যেমন ধরেন আহ্বান একটা শব্দ আছে, আহ্বান। এই যে আহ্বান একটা শব্দ, আমি কিন্তু বারবার এটা ভুল উচ্চারণ করছি। এটার উচ্চারণ হবে আহ্বান, হ্যাঁ? তাহলে এটার বানানটা হচ্ছে এই আহ্বান। কিন্তু আমি যখন উচ্চারণ করব তখন আমাকে লিখতে হবে এভাবে ভান। ঠিক আছে? এরপরে ধরেন আপনার অ আসল। ধরেন আমি আসল লিখলাম। ঠিক আছে? আসল আমার বানানটা আমি লিখি এভাবে আসল। কিন্তু আমি যখন উচ্চারণ লিখব তখন আমাকে লিখতে হবে আসল। মানে আমি যেভাবে উচ্চারণ করছি সেই জিনিসটা লিখতে হবে। তো এই যে এই জিনিসটা একটু আপনারা কিন্তু মানে এখান থেকে না পড়েও কিন্তু তবে কিছু, কিছু জিনিস আমরা যে আহ্বান, আহ্বান, জিহ্বা, জিহ্বা যেটা আমরা বলি সেটা জিহ্বা এই অনেক কিছু আমরা জানি না। সে কারণে এই উচ্চারণটা দেখতে হয়। কারণ আমরা যেটা আরকি একটু ভুলভাল উচ্চারণ করি সেই ধরনের জিনিসগুলো একটু বিসিএস এ বেশি দেয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আসলে আমি যেটা পড়ছি সেটা কি অড আসছে নাকি কোনো এখানে সমস্যা আছে। তো এই হচ্ছে গিয়ে বাংলা ব্যাকরণের মোটামুটি সিলেবাসটা। আপনারা হচ্ছে আ অত বেশি না। এখানে আমি ৭ টা টপিক মাত্র লিখেছি। এই ৭ টা টপিক আপনি প্রয়োজনে ৭ দিন বসে আপনি ৭ টা টপিক খুব ভালো মতো পড়ে ফেলেন। ইংরেজি গ্রামার যেরকম মানে জানাটা মাস্ট, বাংলা গ্রামারও কিন্তু আপনার জানাটা মাস্ট। ঠিক আছে? বিশেষ করে বিসিএস এ আবার এটা আবার দেখা যাবে আপনার বিসিএস লিখিততেও আছে। সো এখানে যেহেতু শেষ না, লিখিততে গিয়েও কাজে লাগবে সেহেতু এটা কিন্তু এখানে ভালো মতো পড়ে ফেলেন। আর এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন। হ্যাঁ, আরেকটা বিষয় যে অনেক সময় কঠিন প্রশ্ন হয়ে যেতে পারে, আবার অনেক সময় খুব সহজ প্রশ্ন হয়। সহজ প্রশ্ন হলে যখন সবাই এখান থেকে নাম্বার পাবে, তখন আপনিও যাতে এখান থেকে সেই সর্বোচ্চ নাম্বারটা পান, সেটা কিন্তু এনশিওর করতে হবে। তো সবগুলো টপিক একটু ধরে, ধরে আপনারা পড়েন। আর আমি যদি সময় পাই আপনাদের সাথে একটু ক্লাসও নেয়ার চেষ্টা করব। আ যেহেতু এখন রমজান মাস, আবার আমি রমজান মাসে আ বাসায়ও থাকব না। তো বোর্ডে ক্লাস নেওয়াটা আমার জন্য একটু টাফ হবে। বা নেয়া সম্ভব না। তবে ঈদের পরে আমি এসে চেষ্টা করব আপনাদের সাথে খুব রেগুলার ক্লাস নেয়ার। যাতে করে আপনারা মোটামুটি সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারেন। তো সবাই সিলেবাসগুলো ধরে, ধরে একটু পড়ে ফেলেন। আ ভালোমতো প্রিপারেশন নেন আর খুব প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করেন। এগুলো যখন আপনি নিয়মগুলো পড়বেন মনে হবে যে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। কিন্তু যখন প্রশ্ন সলভ করতে যাবেন তখন কিন্তু আটকে যাবেন। এই কারণে নিয়ম পড়ার সাথে, সাথে আবার সেগুলোর যে মানে প্রশ্নগুলো আছে বিগত বছরের সেই প্রশ্নগুলো সলভ করবেন বা নতুন কোনো প্রশ্ন যদি দেয়া থাকে বিগত বছরে যেটা না আসছে সেটাও আপনি সলভ করে ফেললে কিন্তু আপনার প্র্যাকটিসটা ভালো হবে এবং এটা খুব ফ্রুটফুল প্র্যাকটিস হবে। তো সেটা মাথায় রেখে আপনারা পড়াশোনা করেন। বেশি, বেশি পড়াশোনা করেন। আর রোজার মাসটাকে কিন্তু খুব আপনারা একটা মানে টার্গেটেড মাস হিসেবে বিবেচনা করতে পারেন। তো সবাই সেভাবে পড়াশোনা করেন। ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।